আসসালামু আলাইকুম। আমরা যারা ডিগ্রি পাস এবং অনার্সের শিক্ষার্থী ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আমরা কম্পালসারি একটি ইংলিশ ফেস করে থাকি বা আমাদের একটি কম্পালসারি ইংলিশ রয়েছে, সেটি অবশ্যই পাস করতে হবে বা সেই সাবজেক্টে অবশ্যই উত্তরণ ঘটাতে হবে, নইলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারি না। এবং এই ইংরেজিটা আমাদের জন্য অত্যন্ত একটি সমস্যাদায়ক বিষয় হিসাবে আমরা মনে করে থাকি। তো এটি আসলে কোনো সমস্যা না, যদি আমরা গ্রামারের বেসিক সম্পর্কে আমাদের ধারণা থাকে, ইংরেজি সম্পর্কে যদি ভালো জানি, তাহলে কিন্তু আমাদের এই ইংরেজিতে অত্যন্ত ভালো মার্কস পাওয়া সম্ভব। অর্থাৎ এখানে আমরা কিন্তু অনায়াসে 60-70 মোর দ্যান 60% মার্কস কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি। তো বিষয় হলো যে আমরা ইংরেজিকে ভয় করি বলেই কিন্তু আমাদের এই সমস্যাটা। তো আজকে আমি সেই ডিগ্রি পাস কোর্স লেভেল বা অনার্সের বিশেষ অনার্সের ক্ষেত্রে যে আমরা যে কম্পালসারি ইংলিশটা নন ক্রেডিট এবং কম্পালসারি ইংলিশটা ফেস করে থাকি বা আমাদের রয়েছে, আজকে সেখান থেকেই এই WS কোশ্চেন্স বিষয়ে আলোচনা করব। তো এখানে দেখা গেছে যে অনেক সময় এটি নিচের ক্লাসে প্রাইমারি লেভেলে পিএসসি পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা ফেস করে থাকি। অর্থাৎ এখানে এই WS কোশ্চেন্সটা শুধু উচ্চ পর্যায়েই নয়, এটি কিন্তু শুরু থেকেই আমাদের খেয়াল করতে হবে। পাশাপাশি যারা আমরা HSC BM অর্থাৎ বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে যারা রয়েছে, সেখানেই কিন্তু আমরা এই WS কোশ্চেন্সটা ফেস করে থাকি। অর্থাৎ সেখানে আমাদের খেয়াল করতে হবে যে এটি শুধু এটি না, পাশাপাশি কারিগরি বোর্ডের যে BM রয়েছে সেখানে কিন্তু আমরা এই WS কোশ্চেন্সটা ফেস করে থাকি এবং প্রাইমারি লেভেলেও কিন্তু এটি আমরা ফেস করে থাকি। তো সুতরাং আমরা কীভাবে এই WS কোশ্চেন্সটা তৈরি করব? তো WS কোশ্চেন্স আসলে অন্যতম একটি কোশ্চেন্স। এটি বলা যায় যে কোশ্চেন্স আমরা তিনভাবে করতে পারি। এর মধ্যে একটি হলো ইয়েস নো কোশ্চেন্স, WS কোশ্চেন্স এবং ট্যাগ কোশ্চেন্স। তো আজকে আমি এই WS কোশ্চেন্সগুলো কীভাবে করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। তো কোনগুলো আসলে WS কোশ্চেন্স সেটি আমাদের জানা দরকার। তো আমরা পার্টস অফ স্পিচ আলোচনা করেছি, আমার ভিডিওগুলোতে দেখা যাবে যে ইন্টারোগেটিভ প্রোনাউন্সগুলো হু, হুম, হুইচ, হোয়াট, ওকে, এই ধরনের আরও যদি পেয়ে থাকি সেগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন্স। ওকে, তো হুটা আমরা দেখি কি ব্যক্তিবাচক সাবজেক্টের পরিবর্তে বসে, হুমটা ব্যক্তিবাচক অবজেক্টের পরিবর্তে বসে, হুইচ বা ওয়ার্ডটা ব্যবহৃত হয় অব্যক্তিবাচক সাবজেক্ট অবজেক্ট সকলের ক্ষেত্রেই, পুরো ইনফরমেশনের জন্য ওয়ার্ডটা বসে আবার পেশার ক্ষেত্রে। অতএব এই যে ব্যবহারটা আমরা জানলাম যে হু হলো ব্যক্তির ক্ষেত্রে, হুম হলো ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে, হু হলো ব্যক্তিবাচক সাবজেক্টের পরিবর্তে, ওয়ার্ড কিন্তু অব্যক্তিবাচক সাবজেক্ট অবজেক্ট উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এরপরে আমরা আসি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। তো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস হতে চাইলে অবশ্যই এই যে এগুলো এই অ্যাডজেক্টিভ অর্থাৎ এই WS এর পরে কিন্তু একটি নাউন থাকবে, এরকমও আমরা ব্যবহার করতে পারি বা এরকমও আমরা প্রশ্ন ফেস করব। তো এখানে এই হু, হুইচ অর্থাৎ যা আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনে দেখেছি যে হোয়াট, হুইচ এবং হুজ, হোয়াট, হুইচ এবং হুজ, সাধারণত এই কয়টি কিন্তু আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে দেখি। এরপরে আমরা আসি ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, হাউ, ওয়েন, ওয়্যার, ওয়াই, হোয়াইল, এগুলো কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। তো আমরা জানলাম যে আসলে কোনগুলো WS কোশ্চেন্স। তো এখানে আমাদের জানা দরকার যে হুজটা ব্যবহার হয় অধিকারের ক্ষেত্রে, কার, আর হাউ হলো কোনো কুশল বিনিময়, উপায়, পদ্ধতি, প্রক্রিয়া জানার জন্য, ওয়েন হলো সময়টাকে জানার জন্য, ওয়ার হলো স্থান, ওয়াই হলো কারণ বা উদ্দেশ্য এবং ওয়াইলটা হলো সময়। ওকে, তবে ওয়াইলের চেয়ে আমরা কিন্তু হাউ, ওয়েন, ওয়ার, ওয়াই এটাকেই বেশি দেখি ইন্টারোগেটিভ অ্যাডভার্বসের মধ্যে। আর হাউয়ের সঙ্গে কিন্তু আরও বেশ কিছু বিষয় যুক্ত থেকে আরও নতুন নতুন WS করতে হবে বা আমরা প্রশ্ন ফেস করতে পারি, যেগুলোকে হাউয়ের পরে আরও সেই ওয়ার্ডগুলো যোগ করে কিন্তু আমাদের উত্তর করতে হয়, সেটা নিয়েও আলোচনায় আসবো। তো আজকে আলোচনাটা হলো আসলে কিভাবে আমরা করব, কিভাবে বুঝবো, কিভাবে সহজ প্রক্রিয়ায় আমরা করতে পারবো সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করছে। তো এটি একটি উদাহরণ দেওয়া আছে, শেক্সপিয়ার রোট হ্যামলেট। তো শেক্সপিয়ার রোট হ্যামলেট, তো এটাকে আমরা যদি অ্যানালাইজ করার চেষ্টা করি তাহলে হবে হলো হু হলো, এটি হলো সাবজেক্ট, এটি সাবজেক্ট এবং ব্যক্তিবাচক, তাহলে এটি হলো ব্যক্তিবাচক সাবজেক্ট, রোট হলো ভার্ব এবং এটি হলো অব্যক্তি, হ্যামলেট একটি নাটকের নাম, অব্যক্তিবাচক অবজেক্ট, এটি হলো অব্যক্তিবাচক অবজেক্ট, কারণ ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে ট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু অবজেক্ট। তো এখানে WS করতে গেলে আমাদের খেয়াল করতে হবে কিছু বিষয়। প্রথমত যার পরিবর্তে তার আগে বলে রাখি যে একটি বাক্যে আমরা একাধিক বিষয়ের ওপর প্রশ্ন করে একাধিক WS বসাতে পারি, অর্থাৎ একাধিক WS বসে আমরা হয়তো একাধিক সেন্টেন্স গঠন করতে পারি। তো আমাদের দরকার হলো উপযুক্ত একটি,
আমাদের দরকার হলো উপযুক্ত একটি। যার পরিবর্তে WH বসাবো সেই ওয়ার্ড বা ওয়ার্ডসগুলোকে বাদ দিতে হবে। আই রিপিট, যার পরিবর্তে WH বসাবো সেই ওয়ার্ড বা ওয়ার্ডসগুলোকে বাদ দিতে হবে। নাম্বার 2, কোনো ফার্স্ট পারসন থাকলে সাধারণত সেগুলোকে সেকেন্ড পারসনে রূপান্তর করতে হয়। ফার্স্ট পারসন থাকলে সেগুলোকে সেকেন্ড পারসনে রূপান্তর করতে হয়। তবে যে ফার্স্ট পারসনটা আমাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য, সামগ্রিক সার্বজনীনভাবে প্রযোজ্য, সেই ফার্স্ট পারসনটা পরিবর্তন করার প্রয়োজন নাই বা করব না। ওকে, এরপরে আমরা আসি শেষে উত্তর করার পরে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে এখানে আমরা দুটো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাচ্ছি, যে যার পরিবর্তে WH বসাবো সেই ওয়ার্ড বা ওয়ার্ডগুলোকে বাদ দিতেই হবে যত দূর প্রয়োজন, যে কয়টা ওয়ার্ড হোক, একটি হোক, একাধিক হোক, বাদ দিতে হবে রিলেটেড। আর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসি, যদি সাবজেক্টের পরিবর্তে বসানো হয় তাহলে জাস্ট শুধু উপযুক্ত WH বসাইয়া সবগুলোই ঠিক শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখানে উল্লেখ করে যে ফার্স্ট পারসনকে সেকেন্ড পারসন করা, এটি আমাদের খেয়াল করতে হবে। ওকে, এরপরে আমরা আসি, যদি সাবজেক্ট ছাড়া অন্য কোনো কিছুর পরিবর্তে WH বসাই, তাহলে এখানে কিন্তু সূত্র লিখে দেওয়া আছে যে সাবজেক্টের পরিবর্তে বসালে WH বসালাম, ওই শব্দটা বাদ দিয়ে বাকি সবই ঠিক। আর সাবজেক্ট ছাড়া যদি অন্য কোনো কিছুর পরিবর্তে WH বসাই, তাহলে উপযুক্ত WH বসানো হলো। তারপরে ভার্ব নিয়ে আসলাম। ভার্ব বলতে এখানে আসলে যদি বড় ভার্ব পাই, সেখানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে। অক্সিলারি ভার্ব যদি পাই হচ্ছে কিছু ক্ষেত্রে লিঙ্কিং ভার্বই যেহেতু সব কাজ করে, সুতরাং লিঙ্কিং ভার্ব হয়তো আগে চলে আসবে। ওকে, আমাদের এখানে অক্সিলারি ভার্ব আসবে। তারপরে সাবজেক্ট যেহেতু থাকবে, তারপরে আমাদের ভার্ব, তারপরে অবশিষ্ট অংশ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা সংক্ষেপে বলতে গেলে, সাবজেক্টের পরিবর্তে প্রশ্ন করলে সাবজেক্ট বাদ দিয়ে উপযুক্ত WH, ব্যক্তি হলে হু, অব্যক্তিবাচক হলে হয়তো ওয়ার্ড বা উইচ, এবং শেষ পর্যন্ত লেখে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, সাবজেক্ট ছাড়া অন্য কোনো কিছুর পরিবর্তে WH বসালে উপযুক্ত WH, ব্যক্তিবাচক অবজেক্ট হলে হুম, অব্যক্তিবাচক অবজেক্ট হলে হয়তো আমরা ওয়ার্ড ব্যবহার করি। তারপরে ওই যে স্থান, সময়, কারণ আছে, হাউ, ওয়েন, ওয়ারের ব্যবহার করার পরে উপযুক্ত অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, ওকে, প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দিয়ে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো এখানে আমরা কী পেলাম, যে সাবজেক্টের পরিবর্তে WH বসালে WH বসানোর পরে সাবজেক্ট বাদ দিয়ে সবই ঠিক প্রায়। এখানে হয়তো আমরা ফার্স্ট পারসনকে সেকেন্ড পারসন করি। ওকে, কিন্তু সাবজেক্ট ছাড়া অন্য কিছুর পরিবর্তে WH বসালে ওই যে একটা কথা আছে যে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে চাইলে ইয়েস নো কোশ্চেন্স করি আর WH কোশ্চেন্স করি। অক্সিলারি ভার্ব বা অক্সিলারি রিলেটেড ভার্ব অবশ্যই সাবজেক্টের আগে আসবেই, অত্যন্ত জরুরি বিষয়। কিন্তু অক্সিলারি ভার্ব বা এরকম যে ভার্বটা হয়তো অনেক সময় লিঙ্কিং ভার্ব পাই, এটা কিন্তু সাবজেক্টের আগে আসবেই। তো WH এর ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনি হবে। ওকে, এখন আমরা এখানে উদাহরণটা বিশ্লেষণ এবং উত্তর করার চেষ্টা করি। ওকে, ঠিক আছে, আমরা যদি এই সাবজেক্টের পরিবর্তে বসাই, তাহলে সাবজেক্টটা কি? ব্যক্তিবাচক সাবজেক্ট হলে আমাদের ব্যবহৃত হয় হু, আর অব্যক্তিবাচক অবজেক্টের হোক আর সাবজেক্ট হোক, আমরা বসাই হলো হোয়াট। এটা আমাদের জানা দরকার যে কোন WHটা কোন ক্ষেত্রে বসে। তো তাহলে আমি শেক্সপিয়ারের পরিবর্তে বসাই যদি, তাহলে আমাদের হবে হলো হু, ব্যক্তিবাচক সাবজেক্ট হু। তাহলে আমাদের হু লেখার পরে কি আছে? ভার্ব আছে রোড, তারপরে এক্সটেনশন বা অবশিষ্ট অংশ যা থাকবে হ্যামলেট, হু রোড হ্যামলেট। যেহেতু এই সেন্টেন্সে আর কিছু নাই, সুতরাং আমরা এই পর্যন্ত লিখলাম। তাহলে হু WHটা কী হলো? আমরা নিয়ম অনুযায়ী জানছি যে শেক্সপিয়ারের পরিবর্তে WHটা হু, তারপরে এই যেহেতু সাবজেক্টকে প্রশ্ন করছি রোড, এবং অবশিষ্ট অংশটা আমরা লিখলাম। ওকে, এরপরে আমরা আসি দ্বিতীয়টা। এখানে আমরা দ্বিতীয় রুলসটা বা সিস্টেমটা আমরা প্রয়োগ করার চেষ্টা করি। সাবজেক্ট ছাড়া অন্য কিছুর পরিবর্তে যদি WH বসাই, অর্থাৎ আমরা এটাকে বসালাম, এরপর আমরা এটাকে পরিবর্তে বসাবো। এর পরিবর্তে হ্যামলেট আসলে একটা চরিত্র হলেও এটি একটি
ট্র্যাজেডি অর্থাৎ বিয়োগান্ত নাটকে, বিখ্যাত বিয়োগান্ত নাটক শেক্সপিয়ারের নাটকের নাম। তো নাটকের নাম যেহেতু, সুতরাং অব্যক্তিবাচক। অব্যক্তিবাচক কি? অবজেক্ট। তাহলে আমাদের আসবে হলো ওয়াট। ওয়াট আসার পরে যেহেতু আমাদের সাবজেক্ট থাকবে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসবেই। এই জন্য সূত্রটা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এটি যেহেতু পাস্ট ইনডিফিনিট, তো আমাদের টেন্সের যে নিয়মটা সেটি আমাদের অনুসরণ করতে হবে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের আসে হলো অক্সিলারি ভার্ব ডিড। ওয়াট ডিড কেন আসলো? কারণ রোট, রাইট, রোট, রিটেন, V2, আর V2 থাকলে সেখানে আমাদের অক্সিলারি ভার্ব আসে হলো ডিড, এবং তখন প্রিন্সিপাল ভার্ব হবে হলো V1। এটি কিন্তু আমাদের টেন্সে আছে, অক্সিলারি ভার্বের বিষয়ে আসছে, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তাহলে হোয়াট ডিড শেক্সপিয়ার লিখি, হোয়াট ডিড শেক্সপিয়ার। আমরা যেহেতু হ্যামলেটটা বাদ দেবো, কারণ এখানে হু দিয়ে করে শেক্সপিয়ারকে আমরা বাদ রেখেছি, এখানে হ্যামলেটকে প্রশ্ন করার কারণে হ্যামলেটটাকে বাদ রাখবো। তাহলে হোয়াট ডিড শেক্সপিয়ার। এখন আমাদের যেহেতু আমরা ভার্ব পেয়ে যাচ্ছি, তখন V1টা আমাদের করতে হচ্ছে ডিড নেওয়ার কারণে, রাইট। ওকে, তাহলে হোয়াট ডিড শেক্সপিয়ার রাইট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের প্রশ্ন পরিবর্তে WH বসালে WH প্লাস ভার্ব এক্সটেনশন, সাবজেক্ট ছাড়া অন্য কিছুর পরিবর্তে WH বসালে, অর্থাৎ যদি আমরা সাবজেক্ট রাখি তখন WH প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ছাড়া যদি অন্য কোনো কিছুর পরিবর্তে WH বসায়, তাহলে উপযুক্ত WH প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট থাকবে। সাবজেক্ট থাকলে অক্সিলারিটা সাবজেক্টটা আগে আসবে, যে টেন্স হোক না কেন সে টেন্স অনুযায়ী, এবং তারপরে ভার্ব সহ যা যা থাকার তা থাকবে, শুধু যার পরিবর্তে WH সেটি কিন্তু আর বসাবো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই দুটি সূত্র দিয়েই কিন্তু আমাদের সকল WH এর উত্তর আমরা করতে পারবো। এখানে জাস্ট শুধু আমাদের জানতে হবে কোনটা কোন ক্ষেত্রে বসে। খানিকটা আলোচনা করছি, আরও করব। তো এখন বিষয় হলো, এখানে উল্লেখ্য কিছু কথা রয়েছে। কিছু কথা তো বললামই, যে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া, যার পরিবর্তে WH বসানো সেটি বাদ দেওয়া, এবং ফার্স্ট পার্সনকে সেকেন্ড পার্সনে রূপান্তর করা, যদি না সেটা সার্বজনীন হয়। আরও একটি উল্লেখ্য বিষয় সেটি হলো, এটি কিন্তু অপশনাল কথাটা, সেটি হলো যে পারতপক্ষে আমরা প্রোনাউনের পরিবর্তে, ব্যক্তি হোক অব্যক্তি হোক, প্রশ্ন করব না। আমাদের যদি অন্য কোনো উপায় থাকে তাহলে সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করব। প্রোনাউনের পরিবর্তে আমরা প্রশ্ন করব না। আর একটি বিষয়, যে আসলে নাউন যদি থাকে, ব্যক্তি হোক অব্যক্তিবাচক হোক, নাউনটা যদি আসলে খুব বেশ গুরুত্বপূর্ণ যদি না হয়, তাহলে সেই নাউনের পরিবর্তেও আমরা প্রশ্ন ব্যবহার করব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। নাউন গুরুত্বপূর্ণ না হলে তার পরিবর্তে প্রশ্ন করব না, অন্য কোনো পন্থা আমরা খুঁজে বের করার চেষ্টা করব, যেহেতু আমরা নিয়মটা জানলাম। আর প্রোনাউনের পরিবর্তে প্রশ্ন করব না, পার্সোনাল হোক আর ইম্পার্সোনাল হোক, যদি অন্য কোনো উপায় আমরা খুঁজে পাই। তো এখানে প্রশ্ন থাকতে পারে, যদি আমাদের কোনো উপায় না থাকে তাহলে কি করব? তাহলে প্রশ্ন করব। ওকে, কারণ আমাদের একটুখানি এক্সেপশনাল করা দরকার। আমরা যে প্রশ্নগুলো ফেস করব, হয়তো দেখা যাচ্ছে যে হয়তো সবই ব্যক্তিবাচক সাবজেক্ট, সবগুলোর পরিবর্তে হয়তো আমরা হু দিয়ে করলাম। তো এখানে একটু অনেক সমস্যা থেকে যায়। যেমন আয়ের পরিবর্তে যদি করি হু দিয়ে, তখন কিন্তু একটা সমস্যা হয়ে যায়। যেমন এখানে একটি কথা আছে, সাপোজ আই এম এ স্টুডেন্ট, হয়তো আয়ের পরিবর্তে আমি হু ব্যবহার করলাম, তারপরে হুর পরে আমি কী দেবো? এম দেবো? হু তো এম হয় না। আসলে হু সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরালের মতোই কাজ করে হু। তো হুর পরে হয় ইজ, আবার প্লুরালের ক্ষেত্রে হুর পরে হয় আর। ঠিক তেমনিভাবে বড় ভার্ব বসলেও কিন্তু হু, যেমন রহিম প্লেস ক্রিকেট, হু প্লেস ক্রিকেট। ওকে, আবার যদি বলা হয় বয়েজ প্লে ক্রিকেট, তখন কিন্তু হু প্লে ক্রিকেট, বয়েজ প্লে ক্রিকেট, ভার্বের সাথে কিন্তু আর এসি আসলে, তখন কিন্তু হু প্লে ক্রিকেট। অর্থাৎ হু দিয়ে আমরা ইজও ব্যবহার করতে পারি, আর অথবা V1 অথবা ভার্বের সাথে এসিএস উভয় হচ্ছে, কিন্তু হুর সাথে কিন্তু এম হচ্ছে না। এখন যদি আমরা ভুলবশত আই এম দিয়ে করতে যাই হু এম করি, তাহলে কিন্তু গোড়াতেই ভুল। ঠিক আছে, আমরা
আই এম এ স্টুডেন্টে, তাহলে স্টুডেন্টটাকেই করব, এখানে এটাকেই 100% করার চেষ্টা করব। তাহলে যেহেতু আমাদের নিয়মকানুন জানা আছে, তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং আমরা নতুনত্ব খুঁজে পাবো। নতুনত্ব খুঁজে পাইলে সেখানে কিন্তু অবশ্যই মার্কস আমরা ভালো পাবো। আর আরেকটি উল্লেখ্য বিষয় যে আমাদের যেহেতু পরীক্ষার ডেট দেওয়া হয়েছে ডিগ্রি পাসের, তো আমাদের আরেকটি বিষয় খেয়াল করতে হবে যে আমরা যারা ডিগ্রি পাস কোর্সে অথবা অনার্সের এই যে নন ক্রেডিট হোক আর কম্পালসারি ইংলিশে আমরা যা পড়াশোনা করি, আমরা অনেকেই এই যে গ্রামার রিলেটেড বিষয়গুলোতে খুব দুর্বলতা প্রকাশ করি। এখানে গ্রামারই ভালো করলেই কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারবো। এখানে গ্রামারের যে আইটেমসগুলো আছে, অর্থাৎ এগুলোর সঠিক উত্তর করতে পারলে এখানেই ভালো মার্কস, অর্থাৎ এখানেই আমাদের কাঙ্ক্ষিত মার্কস অর্জন করার মতো ব্যবস্থা করতে পারলে কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারবো। নচেত কিন্তু অনেকটাই সম্ভব হয় না। কেননা আমরা যদি রাইটিংটা আমরা নিজের মতো করে লেখার চেষ্টা করি, জাস্ট ধারণা রেখে জাস্ট ফুল ইংলিশে আমরা ভুল হোক আমরা যদি চেষ্টা করি, সেখানে কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। কিন্তু যদি আমরা এটা করি যে একটা পড়লে অনেকগুলো হয়ে যায়, এরকম যদি কিছু কমন ল্যাঙ্গুয়েজেস ইউজ করে যে রাইটিংসগুলো আমরা যদি লিখি বা মুখস্থ করে থাকি, এখানে মানে জোর দিয়ে বলছি যে এখানে কিন্তু কোনো মার্কস দেওয়া হয় না, এখানে কোনো মার্কস দেওয়া হয় না। আমরা রাইটিংয়ে যাই লিখি না কেন যদি কমন ভাষায় ব্যবহার করি, কারণ এক্সামিনারগুলো এটা দেখলেই বুঝতে পারেন এবং এখানে ওপর থেকেও নির্দেশনা এবং বলা হয়েছে যে এরকম কিন্তু রাইটিংসের ক্ষেত্রে এই ওপর লেভেলে কিন্তু কোনো মার্কস দেওয়া হয় না এবং কখনও অন্য কোথাও দেওয়ার কোনো বিধান নাই। এখানে স্টুডেন্টের কিন্তু রাইটিং স্কিলটা ডেভেলপ করার জন্য ভুল হতে পারে, সেন্টেন্স গঠনের স্ট্রাকচারে ভুল হতে পারে, গ্রামাটিক্যাল ভুল হতে পারে, কিন্তু লেখার প্রচেষ্টাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে যদি আমরা ওই রকম মুখস্থ করি তাহলে কিন্তু সম্ভব নয়। তো আমরা কখনোই এই ভুল করব না। আর আমরা যে এই যে আজকে WS বিষয়ে আলোচনা করলাম, আশা করি এটা আমাদের অনেক কাজ দেবে। থ্যাংক ইউ।